এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العلي العظيم বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সবকিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 11 ফেব্রুয়ারি, 28 মাঘ এবং ফার্সি 23 পাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9440 কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/রেডিও তেহরান BN। রেডিও তেহরানের অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30টায় সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30টায় নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও প্রচারিত হয়।
এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। কাতারে বন্ধ হয়ে যাওয়া আফগান শান্তি আলোচনার ভবিষ্যৎ প্রসঙ্গে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এছাড়া বাংলাদেশে চলমান করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া এবং পরীক্ষার ব্যাপারে শিক্ষামন্ত্রীর বক্তব্য নিয়ে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন শুনবেন দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পর থাকবে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক অনুষ্ঠান রংধনু। প্রান্তিক আয়োজনে রয়েছে নিয়মিত পরিবেশনা, কথাবার্তা, সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের ব্যাপারে এখনো সদিচ্ছা দেখায়নি বাইডেন প্রশাসন, অভিযোগ প্রেসিডেন্ট রুহানির। জারিফ বললেন, বাজিতে হেরে গেছে আমেরিকা। ইরানে শুরু হলো আইআরজিসির স্থলমহড়া। ব্যবহার হচ্ছে নানা ধরনের ড্রোন, হেলিকপ্টার ও কামান সহ বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম। ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে পাখিও ঢুকতে পারবে না, হুঁশিয়ারি অমিত শাহর। মমতা বললেন, ওরা পশ্চিমবঙ্গকে বাঁচতে দেবে না। সৌদি আরবের আভা বিমানবন্দরে আবারও ড্রোন হামলা। বিমান সংস্থাগুলোকে এই বিমানবন্দর ব্যবহার করার বিষয়ে হুঁশিয়ারি দিল ইয়েমেন। আসসালামু আলাইকুম। এতক্ষণ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে আমি আশরাফুর রহমান। ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, আমেরিকার নয়া সরকারের পক্ষ থেকে ইরানের ব্যাপারে এখন পর্যন্ত কোনো সদিচ্ছার ইঙ্গিত পাওয়া যায়নি। তিনি আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কয়েকটি প্রকল্প উদ্বোধনের সময় একথা বলেন। প্রেসিডেন্ট রুহানি বলেন, আমেরিকার নয়া সরকার যেসব কথা বলছে ও স্লোগান দিচ্ছে, সেগুলো যদি সত্যিই তাদের মনের কথা হয়ে থাকে, তাহলে দ্রুত তাদেরকে নয়া পথ বেছে নিতে হবে এবং অতীত ভুলগুলো শুধরে নেয়ার কাজ শুরু করতে হবে। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের ইরান বিরোধী সর্বোচ্চ চাপ ব্যর্থ হয়েছে বলে তিনি মন্তব্য করেন। রুহানি বলেন, আমেরিকার নয়া সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করার প্রয়োজনীয়তা রয়েছে। তারা বাস্তবে কি করছে তা গুরুত্বপূর্ণ। নয়া সরকার আগের সরকারের অপরাধের ক্ষতি পূরণে কি করছে সেটাও গুরুত্বপূর্ণ। ইরানের ব্যাপারে ওয়াশিংটনের নীতিতে পরিবর্তন আনার ক্ষেত্রে নয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছে তেহরান। ইরান বলেছে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বোচ্চ চাপ প্রয়োগের যে ব্যর্থ নীতি প্রয়োগ করেছিলেন, তা থেকে বাইডেন প্রশাসনকে শিক্ষা নিতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ তার অফিসিয়াল টুইটার পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান। জারিফ বলেন, বাইডেন প্রশাসনের উচিত ৪২ বছর ধরে ব্যর্থ হওয়ার কারণ খুঁজে বের করে ওয়াশিংটনের নীতিতে পরিবর্তন আনা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রাম্প এই ভেবে জুয়া খেলেছিলেন যে ইরান সর্বোচ্চ চাপের মুখে পতনের হাত থেকে রক্ষা পেতে আমেরিকার কাছে আত্মসমর্পণ করবে, কিন্তু তার সে বাজির পরিণতি বিশ্ববাসী দেখেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রাম্প ইরানকে নিয়ে বাজি ধরা প্রথম বা দ্বিতীয় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন না, বরং পরপর ৭ জন মার্কিন প্রেসিডেন্ট একই বাজি ধরে হেরে গেছেন। ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আজ থেকে শুরু হয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির স্থলমহড়া। এই মহড়ার সাংকেতিক নাম দেয়া হয়েছে মহানবী ১৬। এতে মূলত আইআরজিসির পদাতিক বাহিনী অংশ নিচ্ছে। এই বাহিনীর কমান্ডার মোহাম্মদ পাকপুর বলেছেন,
পদাতিক বাহিনীর যুদ্ধ প্রস্তুতি যাচাই করতেই এই মহড়ার আয়োজন করা হয়েছে। সামরিক ক্ষেত্রে অর্জিত নানা সাফল্যের কার্যকারিতাও যাচাই করা হচ্ছে এই মহড়ায়। এতে নানা ধরনের ড্রোন, হেলিকপ্টার ও কামান সহ বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। ইরানে গতকাল ইসলামী বিপ্লবের ৪২তম বার্ষিকী পালিত হয়েছে। বিপ্লবের ৪৩তম বছরের প্রথম দিনেই এই মহড়ার আয়োজন করা হল। গতকাল বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রায় আইআরজিসি ৩টি ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে। এর মধ্যে ইরাকে মার্কিন ঘাঁটিতে আঘাত হানা কিয়াম মডেলের ক্ষেপণাস্ত্র ছিল। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার ৯ম বার্ষিকীতে আজ তাদেরকে স্মরণ করেছে ঢাকার গণমাধ্যমগুলো। এরই মধ্যে এই হত্যা মামলার চার্জশিট দাখিলের সময়ে ৭৮ বার পিছিয়েছে। সাগর সারোয়ারের মা সালেহা মনির প্রতিজ্ঞা করেছেন, বিচার শেষ না হওয়া পর্যন্ত ছেলের কবর দেখতে যাবেন না। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান। সাংবাদিক দম্পতি সাগর রুনির চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হল না দীর্ঘ ৯ বছরেও। মহানগর গোয়েন্দা পুলিশ ব্যর্থ হবার পর এলিট ফোর্স কথিত র্যাব দায়িত্ব নেবার ৮ বছরে তদন্তে এক চুলো এগোতে পারেনি। আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এ পর্যন্ত সময় পিছিয়েছে ৭৮ বার। মামলার তদন্ত কর্মকর্তা র্যাব সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, আমরা পরিকল্পিতভাবে তদন্ত করছি, আশা করছি শিগগিরই তদন্ত প্রতিবেদন দাখিল করতে। বাসায় নৃশংসভাবে খুন হন মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম মুস্তফা সরওয়ার ওরফে সাগর এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এদিকে সাগর সরওয়ারের মা সালেহা মনির প্রতিজ্ঞা করেছেন, বিচার শেষ না হওয়ার আগে ছেলের কবর দেখতে যাবেন না। চোখের পানি শুকিয়ে গেছে, বুকে পাথর বেঁধে তবুও বিচারের আশা ছাড়ছেন। স্বজনদের প্রশ্ন, অনেক আলোচিত মামলার বিচার শেষ হচ্ছে, সাগর রুনি হত্যা মামলাটির বিচার শেষ হচ্ছে না কেন? সাংবাদিক সমাজকে এ বিষয়ে সোচ্চার হবারও আহ্বান জানান সাগরের মা। রেডিও তেহরান, খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। ফিরে আসছে আবারও বিশ্ব সংবাদে। বাংলাদেশের প্রতিটি মানুষ যেন করোনা ভ্যাকসিন নেয় সেটা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আমরা চাই সবাই টিকা নিক, সুরক্ষিত থাকুক। দেশের মানুষ যাতে এই মহামারী থেকে মুক্তি পায় তার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আজ গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪১তম জাতীয় সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, টিকাদান কর্মসূচি শুরু হয়েছে এবং আনসার ভিডিপির প্রত্যেক সদস্যকে অনুরোধ করব, প্রতিটি মানুষ যাতে এই টিকা নেয় সেটা নিশ্চিত করতে হবে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশ বন্ধ করতে পারবেন না। বাংলায় পরিবর্তন হলে মানুষ কেন পাখি পর্যন্ত ঢুকতে পারবে না। তিনি আজ পশ্চিমবঙ্গের কুচবিহারে এক জনসমাবেশে বক্তৃতা করার সময় ওই মন্তব্য করেন। বিজেপি নেতা অমিত শাহ পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে বিদায় দিয়ে রাজ্যে আসন্ন নির্বাচনে বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে কথিত পরিবর্তন যাত্রার সূচনা করেন। অমিত শাহ উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, আপনারা একবার পরিবর্তন করুন এবং বিজেপির সরকার তৈরি করুন। আমি আপনাদের আশ্বাস দিতে চাই, মানুষ কেন পাখি পর্যন্ত ঢুকতে পারবে না। আমরা এই ধরনের বাংলা গড়ে তুলব। এদিকে ভারতের কেন্দ্রীয় ক্ষমতাসীন দল বিজেপি বাংলাকে বাঁচতে দিতে চায় না বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপি শাসনের উদাহরণ দিতে গিয়ে ত্রিপুরার জনগণের উপর বিজেপি সরকারের অত্যাচারের কথা তুলে ধরেন।
এই সম্পর্কে বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে টার্গেট করে বলেছেন, ওরা বাংলাকে বাঁচতে দিতে চায় না, বাংলাকে রক্ষা করতে চায় না। তিনি আজ বৃহস্পতিবার আলিপুরের উত্তীর্ণ সামাজিক প্রতিনিধিদের এক সম্মেলনে ওই মন্তব্য করেন। বিশ্বাস করুন, এরা বাংলাকে বাঁচতে দিতে চায় না, এরা বাংলাকে রক্ষা করতে চায় না। দেখে আসুন ত্রিপুরা কি অত্যাচার চলছে। মানুষ একটা ডায়েরি পর্যন্ত করতে পারে না, মানুষ বাইরে বেরোতে পারে না, কোনো প্রতিবাদ জানাতে পারে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি সিনিয়র নেতা অমিত শাহ আজ পশ্চিমবঙ্গ সফরে এসে এক জনসমাবেশে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করায় মমতা তার প্রতিবাদ জানিয়ে আরো বলেন, আজকেও বলেছে আমরা সবাই ভ্রষ্টাচারী। আরে আমরা সবাই ভ্রষ্টাচারী, তোমরা কি দুষ্টাচারী? বলুন দেখিনি, আমরা সবাই ভ্রষ্টাচারী, দুর্নীতি পরায়ণ। চোর কি মাই চোরছে বলে? চোরের মায়ের বড় গলা, চালুনি আমার ছুচির দোষ ধরে। আমার বক্তৃতা শুনে মনে হচ্ছিল যে ফুচকা খাওয়ার ক্ষমতা নেই, ফুলকো লুচি খাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন, যে কথাগুলো বলে গেলেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, ভাষার কদর্যতা এবং দৈত্যপরায়ণ মনোভাব, তুরন্ত ক্ষমতার অপচেষ্টা করে যেন শারীরিকভাবে ধমকানি দিতে এসছেন। আমি পরিষ্কার বলি, একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে এই জিনিস মানায় না, এ শোভা নেই দেতা বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নির্বাচনের লড়াইতে আসুন, কাকে ভয় দেখাচ্ছেন? দিদি গলা কেটে দেবে, তবুও আপনাদের কাছে আত্মসমর্পণ করবে না। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধারা সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আফা আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে। গতকাল বুধবার ইয়েমেনি যোদ্ধারা ওই হামলা চালায়। সৌদি জোট হামলার কথা নিশ্চিত করে জানিয়েছে, এতে একটি বিমানে আগুন ধরে যায়। সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল ইকবারিয়াতে ক্ষতিগ্রস্ত বিমানের স্থির চিত্র প্রকাশ করা হয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, সৌদি আরবের বিমানবন্দরে চালানো ওই হামলায় 4টি ড্রোন অংশ নেয়। তিনি বলেন, গতকাল বিকেলে ওই হামলা পরিচালিত হয়েছে। ইয়েমেন সীমান্ত থেকে 120 কিলোমিটার দূরে সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত। জেনারেল সারি জানান, সৌদি জোট নির্মমভাবে ইয়েমেনের সাধারণ জনগণের বিরুদ্ধে যে লাগাতার অপরাধযজ্ঞ চালিয়ে আসছে, তার জবাবে এই ড্রোন হামলা চালানো হয়েছে। এদিকে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের সদস্য মোহাম্মদ আল বুখাইতি বলেছেন, সৌদি আরবের বিমানবন্দরগুলোকে ইয়েমেনের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালানোর কাজে ব্যবহার করা হচ্ছে। ফলে এসব বিমানবন্দর এখন হুথি যোদ্ধাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। বুধবার এক টুইটার পোস্টে মোহাম্মদ আল বুখাইতি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্স আরবের বিমানবন্দরগুলো ব্যবহার না করতে পরামর্শ দিচ্ছি। তিনি বলেন, ইয়েমেনিরা যুদ্ধ বন্ধ করার চেষ্টা করছে, কিন্তু অন্য পক্ষ আগ্রাসন বন্ধ না করলে কখনোই যুদ্ধ থামবে না। আনসারুল্লাহ আন্দোলনের এ নেতা স্পষ্ট করে বলেন, আমরা যেমন শান্তির আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি যোদ্ধারা ড্রোন হামলা চালানোর পর এসব কথা বললেন মোহাম্মদ আল বুখাইতি। মার্কিন সরকার ইয়েমেনের নিরস্ত্র জনগণের উপর সৌদি আগ্রাসনের নিন্দা না জানিয়ে ইয়েমেনিদের প্রতিশোধমূলক হামলার নিন্দা জানিয়েছে। সম্প্রতি ইয়েমেন সৌদি আরবের একটি বিমানবন্দরে ড্রোন হামলা চালানোর পর ওই নিন্দা জানায় আমেরিকা। সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আল আসির প্রদেশে আভা বিমানবন্দরে বুধবার ড্রোন হামলা চালায় ইয়েমেনের সেনাবাহিনী। হামলায় বিমানবন্দরে ক্ষয়ক্ষতি হয়েছে। ইয়েমেনে হামলার কাজে অংশগ্রহণকারী যুদ্ধ বিমানগুলো এই বিমানবন্দর থেকে জ্বালানি এবং অস্ত্রশস্ত্র সংগ্রহ করে। হোয়াইট হাউস বুধবারই এক বিবৃতিতে ওই হামলার নিন্দা জানিয়ে দাবি করেছে, ইয়েমেনিরা যুদ্ধকে দীর্ঘায়িত করতে চায়। এদিকে ইরানে মানবীয় ভুলের কারণে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান ভূপাতিত হওয়ার ব্যাপারে কানাডাকে ভুল তথ্যের উপর ভিত্তি করে গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, কানাডা সরকার যেন প্রচারণা চালিয়ে এবং গুজব ছড়িয়ে বিমান দুর্ঘটনায় নিহত যাত্রীদের পরিবার বর্গের কষ্ট বাড়িয়ে না দেয়। 2020 সালের 8 ফেব্রুয়ারি ভোররাতে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়। শ্রোতা বন্ধুরা, আর এর সাথে শেষ হচ্ছে আমাদের শান্ত অধিবেশনের বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আমি বাবুল আক্তার আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। কাতারে তালেবানদের সঙ্গে আফগান সরকারের শান্তি আলোচনা অবশেষে স্থগিত হয়ে গেছে। আলোচনা ভেঙে যাবার পর আফগানিস্তানের পরিস্থিতি এখন কোন দিকে যেতে পারে সে বিষয়টি বিশ্লেষণ করেছেন আমাদের ভাষ্যকার। শুনুন নাসির মোহাম্মদের পরিবেশনায়। কাতারে আফগান শান্তি আলোচনা আবারও স্থগিত হয়ে গেছে। তালেবানদের সঙ্গে ওই আলোচনায় অংশগ্রহণকারী আফগান সরকারের আলোচক দলের 5 সদস্য কাবুলে ফিরে গেছে। শান্তি বিষয়ক আফগান সরকারের মুখপাত্র নাজিয়া আনোয়ারি সহ আলোচক দলের আরও অনেকেই এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। কাতারের মধ্যস্থতায় তালেবানদের সঙ্গে আফগান সরকারের শান্তি আলোচনা 2020 সালের 12 সেপ্টেম্বরে শুরু হয়েছিল। আলোচনা স্থগিত হয়ে যাবার ফলে কাবুল সরকারের সামনে এখন কি পরিস্থিতি দেখা দিতে পারে সেটি একটা প্রশ্ন বটে। আফগান সরকারের দৃষ্টিতে তালেবানদের অবস্থান উচ্চাভিলাষী। এ কারণে আন্তঃ আফগান শান্তি আলোচনায় স্থবিরতা এসেছে। আলোচনা স্থগিত হবার ফলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা সহ যুদ্ধ বন্ধের সম্ভাবনা ভেস্তে গেল এবং নিরাপত্তাহীনতার ঝুঁকি বেড়ে গেল। অপরদিকে তালেবানরা দুটি বিষয়ে বেশ পীড়াপিড়ি করছে। প্রথমত, তারা প্রজাতন্ত্রের অপসারণ চায় এবং দ্বিতীয়ত আফগানিস্তানে ইসলামী ইমারত প্রতিষ্ঠা করার উপর জোর দিচ্ছে তারা। এ ধরনের কঠোর এবং অযৌক্তিক শর্তাবলী আলোচনায় অগ্রগতির পথকে রুদ্ধ করে দিয়েছে। সুতরাং এই শান্তি আলোচনার অচলাবস্থা কাটাতে হলে নতুন কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে। নতুবা তালেবানদের বর্তমান নীতি অব্যাহত থাকলে আলোচনার ভবিষ্যৎ অস্পষ্ট হয়ে উঠতে পারে। সুতরাং প্রয়োজন হল তালেবানের সাথে আলোচনার ক্ষেত্রে জাতীয় রোডম্যাপ এবং কৌশল নির্ধারণ করা। কাতারে বিগত 6 মাস ধরে আন্তঃ আফগান আলোচনা চলছে। আফগান সরকার ধারাবাহিকভাবে তালেবানকে আলোচনা চালিয়ে যেতে অনুপ্রাণিত করে এসেছে, কিন্তু চূড়ান্ত শান্তি চুক্তি হওয়ার আগে এই দলটি তাদের উচ্চাভিলাষী দাবি ক্রমশ বাড়িয়েই যাচ্ছে। তাদের এসব দাবির কাছে যদি সরকার নতি স্বীকার করে তাহলে যুদ্ধের ফলে যেরকম ক্ষয়ক্ষতি হবে তার চেয়েও বেশি ক্ষতি হবে আফগান সরকার ও জনগণের। সেটি হবে আরও বেশি বিপজ্জনক। সুতরাং আফগান সরকারকে তালেবানদের সাথে চূড়ান্ত শান্তির আগে এ ব্যাপারে সুস্পষ্ট প্রতিশ্রুতি নিতে হবে যে তারা সংবিধান ও প্রজাতন্ত্রের কাঠামো রক্ষা করবে এবং গণতান্ত্রিক কাঠামোর বাইরে অন্য কোনো নীতি মেনে চলবে না। এসব মৌলিক বিষয়ে তালেবানদের অবস্থান সুস্পষ্ট করা উচিত বলে বিশেষজ্ঞদের ধারণা। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/রেডিও তেহরান bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। দৃষ্টিপাত এবার বাংলাদেশ প্রসঙ্গ। বিশ্ব মহামারী করোনার কারণে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান প্রায় 1 বছর ধরে বন্ধ থাকলেও তা খোলা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। এদিকে শিক্ষামন্ত্রী বলেছেন, যখন স্বাস্থ্য ঝুঁকিটা কমবে তখনই স্কুল খুলে দেওয়া হবে। এছাড়া এবার এইচএসসি বা এইচএসসিতে কোনো অটো পাস দেওয়া হবে না বলেও জানান তিনি। এ সম্পর্কে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান। বিশ্ব অতিমারি করোনার কারণে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান প্রায় 1 বছর ধরে বন্ধ রয়েছে। তবে চলতি ফেব্রুয়ারি মাসেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। গতকাল রাজধানীতে আয়োজিত নিরাপদে স্কুলে ফিরি নামক এক প্রচার অভিযানের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি বলেছেন, আমরা এখনো চেষ্টা করছি
পুরোপুরি অবস্থার উপরে নির্ভর করবে। আমরা কি ফেব্রুয়ারির মাঝামাঝি বা শেষ দিকে খোলার একটা সুযোগ পাবো, নাকি মার্চ মাসে খোলার চেষ্টা করব? মোট কথা, আমাদের একেবারে গোড়া থেকেই যেটি কথা, স্বাস্থ্য ঝুঁকি নেব না। যেখানে স্বাস্থ্য ঝুঁকি থাকবে তখন আমরা খুলবো না। যখন মনে করব ঝুঁকিটা খুবই কম এবং এখন খোলা যায় নিরাপদ ভাবে, আমরা তখন খুলবো। বেসরকারি সংস্থা ব্রাক, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সহ 15টি উন্নয়ন সংস্থা এই প্রচার অভিযানের আয়োজন করে। এর লক্ষ্য হল সরকারকে সহায়তা করা, যাতে করে শিশু, পরিবার, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষা কার্যক্রম শুরুর জন্য প্রস্তুত হতে পারে। এ সময় শিক্ষামন্ত্রী জানান, যদি মার্চে স্কুল খুলতে পারি, সেই হিসাবে আমরা নতুন করে এসএসসি ও এইচএসসির জন্য সিলেবাস তৈরি করেছি। তবে এবার এসএসসি বা এইচএসসিতে কোনো অটো পাস দেয়া হবে না বলেও জানান শিক্ষামন্ত্রী। আমরা নতুন করে সিলেবাস প্রণয়ন করেছি এসএসসির জন্য, এইচএসসির জন্য। যদি আমার খুলতে একটু দেরি হয়, আমার পরীক্ষা আর একটু পরে নেব, তাতে এমন কোনো মহাভারত অশুদ্ধ হবে না। প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী আমাকে মেসেজ পাঠাচ্ছে, তার মধ্যে অনেকেই বেশ হুমকি টুমকি দিয়েও মেসেজ দেয়, আমাদেরকে অটো পাস না দিলে আমরা এটা করে ফেলবো, আমরা সেটা করে ফেলবো। তাদেরকে পড়াশোনা ছাড়া কি করে অটো পাস দেবো বলেন? অনুষ্ঠানে ইউনিসেফের উপপ্রতিনিধি ভেরা মেন্ডোনকা মহামারীর মধ্যে শিশুদের জন্য স্কুলকে সবচেয়ে নিরাপদ জায়গা হিসেবে নিশ্চিত করতে উন্নয়ন সংস্থা শিক্ষার্থীদের ঝরে পড়া এবং বাল্যবিবাহের হারও বেড়ে গেছে। ফলে এই পরিস্থিতির উন্নয়নে কিভাবে কাজ করা যায় তা বের করা জরুরি। প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হলো সংবাদ ভাষ্য।